আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। 29 তারিখ সার্জিও গোর বাংলাদেশ যাচ্ছেন। এখন সার্জিও গোর যে যাচ্ছেন, তারেক রহমানের জন্য বেশ কিছু দুঃসংবাদ নিয়ে যাচ্ছেন। ফেরার পরে দেখবেন পরিস্থিতি আমূল বদলে গেছে, তারেক রহমানের হাত পা ঠান্ডা হয়ে যাবে এবং কি করবেন বুঝতে পারবেন না। তিনি পদত্যাগ করে না বিদেশে পালান। আমার এইটি হচ্ছে ভয় যে তারেক রহমানটা পলাতক হতে পারে। দুঃসংবাদ বলতে, তিনি যে চীন সফর করে এসছেন, তুর্কির সঙ্গে যে চুক্তি করেছেন, চীনকে মায়ানমার করিডোর দেবেন বলেছেন, একে তুর্কিকে এইখানে ড্রোন কারখানা, তারপরে আরো অনেক কিছু চুক্তি ফুক্তি হয়েছে, সেই সব কিছু নিয়ে তার সঙ্গে আলোচনা হবে। তার এই চুক্তি, খলিলুর রহমানের এই ভিজিট এবং ভারত ও আমেরিকার সঙ্গে যে চুক্তিগুলো হয়েছিল সেই চুক্তির খেলাপ নিয়ে। এছাড়া আছে আপনার বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। এখন তিনি যে যাচ্ছেন, যেটুকু খবর পাওয়া যাচ্ছে, তিনি সব দলের সঙ্গে বসবেন। বিএনপি জামাতের সঙ্গে বসবেন, এনসিপির সঙ্গে বসবেন, সবার সঙ্গে বসবেন, জাতীয় পার্টি সবার সঙ্গে বসবেন। বসে তার দুদিনের সফর, এই দুদিনের সফরে তার একেবারে টাইট শিডিউল। এখন তার যা হাবভাব এবং G7-এ মোদির সঙ্গে সাইডলাইন বৈঠক যেটা হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের, সেখানে ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার বলেছিলেন ভুল আমাদের হয়েছে, আমরাই এটা ঠিক করব। তা ঠিক করার রাস্তা কি? ঠিক করার রাস্তা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি প্রতিনিধি সার্জিও গোর, তিনি শুধু ভারতবর্ষের রাষ্ট্রদূত নন, দক্ষিণ এবং মধ্য এশিয়ার তিনি চার্জে রয়েছেন। এখন তিনি গিয়ে তারেক রহমানের ওপরে যে চাপ সৃষ্টি করবেন, আমার মনে হয় না তারেক রহমান সরকার আর টিকতে পারবে। কারণ ধরুন, আপনাকে যে রাজা বানায় সেই কিন্তু আপনাকে ফকির বানিয়ে দেবে। আর আমেরিকার ইতিহাসে তো প্রভূত উদাহরণ রয়েছে, যে রাজা থেকে ফকির করে দেওয়া এবং একটা ভালো রাষ্ট্রকে রসাতলে পাঠিয়ে দেওয়া, এই দুটোই কাজ করবে তারা তড়িৎ করবা। এখন এই যে তিনি আসছেন, এখন তারেক রহমান ভাবছেন তিনি দুটো তিনটে নৌকোয় পা দিয়ে পার হয়ে যাবেন। সে তো হয় না। আপনাকে বসিয়েছে কে? আপনাকে বসিয়েছে আমেরিকা এবং ভারত, তাদের যৌথ সিদ্ধান্তে। কারণ ভারত চেয়েছিল একটা সুস্থির রাষ্ট্র এই মোহাম্মদ ইউনূসের হাত থেকে আপাতত রেহাই পাওয়া যাক, পরে যা হবে দেখা যাবে। আওয়ামী লীগকে ফেরাবেনি, কিন্তু সেটা মোহাম্মদ ইউনূসকে আগে সরিয়ে বিকল্প একটা সরকার স্থাপন করে তারপরেতে সেটাকে দিয়ে ব্যবস্থা করা। সব থেকে মারাত্মক যেটা হলো, এই শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি, তাকে সরিয়ে দেওয়া। অর্থাৎ আওয়ামী লীগের সঙ্গে যারা সম্পৃক্ত ছিলেন তাদেরকে একে একে তারেক রহমান সরকার বিদায় করছে। তার মানে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দাও।
ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র কেউ এটা মানবে না। বর্তমান পরিপ্রেক্ষিতে দুটো দেশের কেউই মানবে না। এ সম্পর্কে আগেও আমি একটা ভিডিও করেছিলাম। আমি বলেছিলাম যে ভারতকে বলেছে যে আমরা সাহায্য করব। ভারত বলেছিল, প্রথম বলেছিল না আমরা নিজেরাই করে নেব। তারপরে আবার যখন কথাবার্তা হয় তখন বলা হয় ঠিক আছে আপনারা করুন। মার্কো রুবিওর সঙ্গে যখন জয়শঙ্করের কথা হয় আপনারা করুন, ভারতের সাহায্য লাগলে ভারত নিশ্চয়ই করবে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র ধরে রেখে দিন তারেক রহমান সরকারকে ফেলার জন্য এইবারেতে কলকাঠি নাড়তে শুরু করে দেবে। এই যে সেপ্টেম্বর আমি বলেছি না, মানে আমি বলিনি, সেপ্টেম্বর যেটা আপনাদের প্রধানমন্ত্রী বলেছেন, তিনি সার্জিও গোরের সঙ্গে কথা বলেই কিন্তু বলেছেন। এই ভিডিওতে বলেছিলাম সার্জিও গোরের সঙ্গে তার দীর্ঘ আলাপ হয়েছে এবং তিনি বলেছেন অজিত দোভালকে সার্জিও গোরের সঙ্গে আমার দীর্ঘ আলাপ হয়েছে, আমি কথাবার্তা বলে নিয়েছি। অর্থাৎ শেখ হাসিনা তিনি পুরোটা জেনে নিয়ে সম্ভাব্য টাইমটা তিনি বিচার বিবেচনা করবেন। এখন আপনারা বলতে পারেন সেপ্টেম্বরের মধ্যে কি তারেক রহমান সরকার পড়ে যাবে? সেপ্টেম্বরের মধ্যে হয়তো পড়বে না, কিন্তু এমন হাত পা গুলো কেটে দেবে না আপনার মার্কিন যুক্তরাষ্ট্র যে একটা পুতুল সরকার বসে থাকবে এবং ব্রেন কিস্টেনসন পুরো দেশটা চালাবেন। তখন শেখ হাসিনা দেশে ফিরবেন এবং তার নিরাপত্তার ব্যবস্থাগুলো আমেরিকা দেখবে, সঙ্গে তো ভারত আছেই। ফলে এই যে বিএনপিতে এখন যারা বড় বড় কথা বলছেন না, তাদের বড় বড় কথা বলা কিন্তু বন্ধ হয়ে যাবে খুব শিগগির। সার্জিও গোর ফেরার পরে দেখবেন পরিস্থিতি আমূল বদলে গেছে। তারেক রহমানের হাত পা ঠান্ডা হয়ে যাবে এবং কি করবেন বুঝতে পারবেন না। তিনি পদত্যাগ করে না বিদেশে পালান। আমার এইটি হচ্ছে ভয় যে তারেক রহমানটা পলাতক হতে পারে। কাউকে পালাতে দেওয়া যাবে না, সব কটা দেশে আটকে রাখুন, সব কটার বিচার ওই আদালতে হবে। তারপর আদালতের মাধ্যমে সমাধান হবে কে দোষী কে নির্দোষী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে। যে রাষ্ট্রপতির কি এটা আসলেই অসুখ না অন্য কিছু? আসলে পৃথিবীর সবচাইতে সহজ অজুহাত হলো আমি অসুস্থ। এটা হলো পৃথিবীর সবচেয়ে সহজ অজুহাত এবং এই অজুহাতের কিন্তু কোনো ওষুধ নাই। আপনি চাইলেও তাকে আর আপনি কিছু বলতে পারবেন না। বিমানের পাইলট যদি বলে আমি অসুস্থ, ধরেন সে অসুস্থ না, তাকে যদি একজন সেনা কর্মকর্তা, আপনি আর্মিতে ছিলেন, যদি যুদ্ধরত সৈনিক বলে আমি অসুস্থ, তাকে দিয়ে যুদ্ধ করাইতে পারবেন না। এই যে আমি অসুস্থ, আমাদের কথা বলানো যাবে, কিন্তু আমাকে দিয়ে কিন্তু যুদ্ধ করানো যাবে না, আমাকে দিয়ে কিন্তু বিমান চালানো যাবে না, দেশ চালানো যাবে না, মানে বড় কোনো পদে আমাকে রাখা যাবে না। যেমন আমাকে এখন আপনি চাইলেও আপনি উপস্থাপক রাখতে পারবেন না, কারণ আমার মাথা এখন স্বাভাবিক কাজ করবে না। আপনি প্রশ্ন করলে সে উত্তরটা স্বাভাবিকভাবে দিতে পারবো কিনা সেটা পরিস্থিতির উপর নির্ভর করে। কিন্তু যখন এই সমস্ত বড় পদে একজন ক্যাপ্টেন, পানির জাহাজের ক্যাপ্টেন যদি আমি অসুস্থ, আপনি তাকে পাঠাইতে পারেন না, এটাই স্বাভাবিক। একজন শিক্ষক, প্রফেসর যদি হলে অসুস্থ, তাকে আপনি ক্লাসরুমে পাঠাতে পারবেন না। তো একজন প্রেসিডেন্ট বলে ফেলেছে আমি অসুস্থ, কিন্তু আমরা জানি যে কেন তিনি অসুস্থ হয়েছেন, কারা তাকে অসুস্থ বানিয়েছে, তা আমরা কিছুটা অনুমান করতে পারি, কারণ আমরা তো সবাই সুজি খাই না এখনো, তাই না, ফিডারও খাই না, আমরা কিছু বুঝতে পারি। আমরা তো মানুষের কথা, এতদিন তিনি সুস্থ থাকলেন, হঠাৎ করে সুস্থ হয়ে গেলেন, যাই হোক ভালো কথা। আসলে অসুখটা হয়েছে বিএনপিদের খায়েশ হয়েছে যে আওয়ামী লীগের প্রেসিডেন্ট আর কতদিন রাখবো। যতই তিনি জয় বাংলার বদলে জিন্দাবাদ বলেন, যতই বঙ্গবন্ধুর বদলে এখন জিয়া প্রেমিক হয়ে যান, আপনারাও তাদের তো এটা কি কাকের বাসায় কোকিলের ডিমের মতো লাগতেছে তাদের কাছে। এই যে বর্তমান প্রেসিডেন্ট, তার উপর তিনি মুক্তিযোদ্ধা, আগে ছাত্রলীগ করতে নিয়োগে দিয়েছেন শেখ হাসিনা, তো মানে বিগত আওয়ামী লীগ সরকার জননেত্রী শেখ হাসিনা,
তো এগুলো তো তাদের কাছে ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। কারণ কে ভাই অন্যের অন্যের বাপেরে কে বাপ ডাকে, কয়দিন আর ডাকে, অন্যের পোলারে কয়দিন পোলা, নিজেরও তো পোলা নিজের বাপ দরকার। তার জন্য বিএনপি তাকে বলেছে যে আপনাকে অনেক সুযোগ দেওয়া হয়েছে, আপনি আমার চাচা ইউনুসের আমলে 18 মাস ছিলেন, আমার আমলে 4 মাস থাকলেন, এখন সসম্মানে আপনি বিদায় হন, তাইলে ভালো হয়। তখন হয়তো বলছে যে ভাতিজা তাহলে আমার কি জেল ফাঁস আবার দিবা না? তো বলছে যে না, ওইটা আপনি নিশ্চিত থাকেন, আপনার জন্য যা করতে হয় তা করবো। তখন বরং আমাদের এই মহামান্য প্রেসিডেন্ট চুপ্পু সাহেব চিন্তা করলেন, ছেড়ে দে মাকাই দেওয়াছি, তাই না, ভিক্ষা ভিক্ষা চাই না, আমার কুইত্তা খেতাম, জানটা এখন বাস। উনিও চিন্তা করলেন এটা একটা মোক্ষম সময়, তিনি স্বেচ্ছায় যদি পদত্যাগ করেন তাহলে বিপদে পড়বেন, আর তারেক রহমানের কথা অসুস্থ হয়ে যদি পদত্যাগ করেন তাহলে তার জানটা অন্তত বাঁচবে। কারণ এমনিতে তো ভাবির পোলারা তার ফাঁসি চাইবে, বলবে যে সে ছিল স্বৈরাচারের দোষর ইত্যাদি ইত্যাদি। কিন্তু মনে রাখবেন, এই ওয়াকারও যেদিন পদত্যাগ করবে, মানে তার পদ থাকবে না, সেই দিনও কিন্তু ভাবির পোলারা বলবে এও কিন্তু স্বৈরাচারের দোষর ছিল। দেখবেন এরাই বলবে, যারা এখন তার গুণগান গাইতেছে এরাও ধরবে তাকে। তো এটা আসলে একটা তারা তারা একটা স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমে যাইতে চাচ্ছে, ও তাকে ঘেঁটি ধরে বিদায়। কারণ এর আগে বাংলাদেশের বিএনপির একটা লক্ষণ আছে যে তাদের নিজেদের প্রেসিডেন্টকে কিভাবে আমরা দেখেছি, মহাখালী যেটা আপনি বললেন, আমরা দেখেছি মহাখালী রেল লাইনের উপরে কিভাবে দাবড়াইছে, আমরা তা দেখেছি। আমরা দেখেছি তারাই তাদের প্রেসিডেন্টকে কিভাবে প্রেস ক্লাবে পেটাইছে, তাও আমরা দেখেছি, তাই না? অতীতে তাদের প্রেসিডেন্ট নিজেরা আর্মি দ্বারা গুলি খেয়ে মারা গেছে, সেটাও দেখেছি। মানে জিয়াউর রহমানের কথা বলতেছি, তো জেনারেল জিয়ার কথা বলতেছি। তো এইটা তারা অন্তত একটা স্বাভাবিকভাবে একটা প্রক্রিয়ার মধ্যে যেতে চাচ্ছে, তারা তাদের নিজেদের ক্ষমতা কুক্ষিগত করতে চায়। অনেকে আবার বলেছে যে এই যে কূটনীতিকেরা আসতেছে, দৌড়ধাপ করতেছে, প্রেসিডেন্ট হবে কি হবে না। আসলে কে প্রেসিডেন্ট হইলো, কে প্রধানমন্ত্রী হইলো, এটা নিয়ে তো আর বিদেশির পরাশক্তি কূটনীতিকদের মাথা ব্যথা নেই। তাদের কাজ হলো যে নাক যেমনই হোক নিঃশ্বাস বাড়াইলে হয়েছে, প্রেসিডেন্ট যেই হও বাবা আমার কাজটা করলেই হবে। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন হইলেই কি, তারেক রহমান হইলেই কি, আইরিন খান হইলেই কি, জামাতের প্রেসিডেন্ট হইলেই কি, তাদের কাজটা করতেছে কিনা দেশ তাদের কাছে সেটা গুরুত্বপূর্ণ। তবে হ্যাঁ, তাদের প্রেশার থাকে, তাদের দাবাও থাকে, তাদের কিছু পরামর্শ, সুপরামর্শ, কুপরামর্শ থাকে, কোনো সন্দেহ নাই। কিন্তু এটা নিয়ে তারা অত নাক গলাবে বলে মনে হয় না। তবে বাংলাদেশের এই প্রেসিডেন্টের পরিবর্তন আমাদের বাংলাদেশের রাজনীতিতে কিছু পরিবর্তন আনবে। আমার ধারণা সেটা আরো বরং গণতন্ত্রের জন্য ক্ষতিকরই হবে। তারপর বিরোধী দল তো এখন নাই, এখন তো বিরোধী দল জামায়াত হলো সরকারি বিরোধী দল। আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের বিরুদ্ধে আরো ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে বলে আমার মনে হয়। তাছাড়া প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে দ্বন্দ্বে লিপ্ত হতে পারে, সম্ভাবনা রয়েছে। আচ্ছা ফরিদ ভাই, আপনি যার কথা বললেন, আমি যদি যারা দর্শক শ্রোতা বন্ধুরা হয়তো একেবারে নতুন প্রজন্মেরও অনেক মানুষজন এই লাইভ দেখেন, তো তাদেরকে আমরা একটু স্মরণ করিয়ে দিতে চাই যে জিয়ার কবর জিয়ারাত করতে না যাওয়ার কারণে বিএনপির যে প্রেসিডেন্ট ছিলেন AQM বদরুদ্দোজা চৌধুরী, তার সাথে সে আমার রাজনৈতিক মতাদর্শের মানুষ না, কিন্তু এই ভদ্রলোক অত্যন্ত মার্জিত শিক্ষিত একজন মানুষ, ডাক্তার, ভালো মানুষ। হ্যাঁ, খুবই ভালো মানুষ। তার সম্পর্কে আমরা এটা জানতাম। সেই ব্যক্তিকে শুধু পদত্যাগই করতে বাধ্য করেনি, তাকে যাচ্ছে তাই রকমের অপমান করেছে। আপনার যদি শেখ ফরিদ ভাই ভুলে গিয়ে না থাকেন, উনি যখন প্রেসিডেন্ট তখন কিন্তু উনি রাস্তায় প্ল্যাকার্ড নিয়ে নেমেছিলেন এবং সেখানে উনি লিখেছিলেন, রিকশাওয়ালাদের আপনি বলুন। হ্যাঁ, আপনি, হ্যাঁ, উনি প্রথম বলেছিলেন যে এই যে সম্মানটা, এটি কিন্তু উনি দিয়েছিলেন। কিন্তু আমি যে কথাটি আপনাকে বলতে চাই যে যখন সেই প্রেসিডেন্টকে বিএনপি, মানে আমি কিছু ইতিহাসের পুনরাবৃত্তি দেখছি এবং এই একই ধরনের পুনরাবৃত্তি হবে কিনা সেটি আমি আপনার কাছে জানতে চাই। সেটি হচ্ছে বিএনপি সবচেয়ে বড় যে এই 17 বছর ধরে তারা 16 বছর বা 18 বছর ধরে তারা যে ক্ষমতার বাইরে ছিল, সেটি মানুষজন যেটি বলে সেটি হচ্ছে বিএনপি তাদের সিনিয়র নেতাদের কোনো ধরনের শ্রদ্ধা সম্মান করতে পারে নাই। মান্নান সাহেবকে বাধ্য করেছে দল থেকে যেতে, AQM বদরুদ্দোজা চৌধুরী সাহেবকে বাধ্যতামূলক পদত্যাগ, তাকে বের করে দেওয়া হয়েছে। এবং স্পিকার হয়েছে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট, তারও অবস্থা খারাপ হয়ে গেছিল। হ্যাঁ, আরো অবস্থা খারাপ, এটা আজকালকার পোলাপান জানে না। তো এগুলো আমাদের দেশের রাজনৈতিক ইতিহাস। কিন্তু একটা জিনিস আমরা দেখেছিলাম যে AQM বদরুদ্দোজা চৌধুরীকে যখন বাধ্য করলেন
ওনাকে পদত্যাগ করতে। তারপরের কিন্তু বিএনপির পরিণতিটা খুব খারাপ হয়েছিল ফরিদ ভাই। হ্যাঁ, হ্যাঁ, খুব খারাপ হয়েছিল এবং সেই খারাপের পরিণতির ফল তাদেরকে টানতে হয়েছে দীর্ঘ দীর্ঘদিন। মানে ১.৫ যুগেরও বেশি সময় ধরে। এই যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনার ফলে কি আবার ভবিষ্যতে ওই ঘটনার কোনো পুনরাবৃত্তি ঘটতে পারে বলে আপনি মনে করেন কিনা? এই প্রশ্নটা আমার মাথায় কেন আসছে? এটা আসার কারণ হচ্ছে গিয়ে বিএনপি এখন কিছু, কিছু কাজ করছে, যে কাজগুলো তারা শুরু করেছে আগস্টের ৫ তারিখ থেকে। যেমন ধানমন্ডির ৩২ নম্বর ভাঙার জন্য একজন মুক্তিযোদ্ধার সন্তান সাদেক হোসেন খোকা যে মুক্তিযোদ্ধা ছিলেন এই বিষয়ে আপনার আমার কোনো দ্বিধা নাই। কোনো দ্বিধা তিনি নাই। মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি তার সন্তান ধানমন্ডি ৩২ নম্বরটাকে যে ভাঙালেন, তো এইসবের ফলাফল বা এইটা কি বিএনপিকে কেমন ভোগ করতে হতে পারে বলে আপনি আপনি তো খুবই মানে অতীত বর্তমান নিয়ে কথা বলতে পারেন। আমি যদি আমাকে প্রশ্ন করেন তাহলে আমি সেই আগের উত্তরগুলোই আমি একটু ঘুরে ফিরে বলতে হবে, এগুলো অনেকবার বলেছি। প্রথমত হলো হিস্ট্রি রিপিটস ইটসেলফ, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে, আর ইতিহাস থেকে মানুষ শিক্ষা নেয় না, এটা ইতিহাসের শিক্ষা। যেমন বিএনপি শিক্ষা নেয় নাই যে বিরোধী দলে থাকলে নির্যাতন নিপীড়ন হলে কেমন লাগে, তারা কিন্তু সেটা শিক্ষা নেয় নাই। তারা এসে যদি গণতান্ত্রিক অবস্থা এবং ব্যবস্থা দুইটাকে সমুন্নত রাখতো তাহলে তারা ইতিহাস হয়ে যেতে পারত। ক্ষমতা কিন্তু আপনি ধরে নিলাম বিএনপি ক্ষমতায় আসতো, তারা যদি ইলেকশন দিত ৫ বছর পর তার ক্ষমতার পতন ঘটবে, স্বাভাবিক প্রক্রিয়া, মানে ভোটের মাধ্যমে, এটা হতো বড় জোর। কিন্তু ওই যে শিক্ষা ইতিহাস থেকে কেউ নেয় না। এরা ভাবছে যে আমাদের বিএনপি আওয়ামী লীগ ১৭ বছর বা ১৬ বছর আমাদের চাপে রাখছে, আমরা মহাচাপে রাখবো। কিন্তু আর ফলাফল কি হবে? মানে যদি আওয়ামী লীগের বিরুদ্ধে ৫ই আগস্ট হয়ে থাকে, এদের জন্য ১০ই আগস্ট হবে। মানে বুঝাইতে ১০ই আগস্ট বলতে হয়েছে মাত্রা। এরা যদি মাত্রা এরা যদি ৩২ নাম্বার, এরা ৩২ নাম্বার ভেঙেছে, ফলাফল বিএনপির মিনিমাম ৩,২০,০০০ ঘর বাড়ি ভাঙবে মিনিমাম। আপনি ঠেকাতে পারবেন না এই ৩২ নম্বর বাড়ি ভাঙার কারণে। আমি বলছি না যে এটা ঘটুক বা কেউ এটা করুক, আমি এটা চাই না, কিন্তু এটা ঘটবে। কারণ ধরে নেন আকাশে মেঘ জমেছে, আপনি বলেন বৃষ্টি আমি চাই না, কিন্তু মেঘ জমেছে, বৃষ্টি হবেই। এটাই তো বৃষ্টি হবেই। ওই যে এই জন্য আমাদের গ্রামের অঞ্চলে প্রবাদ আছে যে কাঠ খাইলে তো তুমি আমরা আংরা হাগো, এটা আমরা চাই না, কিন্তু কাঠ খাইলে তো আংরা হাগতে হবে। তো বিষয়টা এরকম হবে। এরা ইতিহাস থেকে শিক্ষা নেবে। আর প্রেসিডেন্টের যেটা পরিবর্তন বললেন, আসলে আমি কথাটা এড়িয়ে যেতে চেয়েছিলাম। আপনি আসলে উপস্থাপক হিসেবে খুব দক্ষ, বেটা থেকে বাইর করবেন আর কি, বুঝতে পারছি। সেটা হলো এই প্রেসিডেন্ট নির্বাচন কিন্তু, এই প্রেসিডেন্ট পরিবর্তন কিন্তু একটা সাইন, একটা ঝড়ের আলামত। মানে সেটা কি ঘটবে আমরা জানি না, একটা কিছু ঘটতে যাচ্ছে। যেমন ধরেন হঠাৎ করে আকাশটা মেঘলা হয়ে গেল, বাতাস বন্ধ হয়ে গেল, তাহলে যে কোনো একটা অশিক্ষিত কৃষক গ্রামে সে কিন্তু বুঝবে যে দমকা হাওয়া একটু পরে আসবে, একটা ঝড় হবে। সেই হিসেবে আমরা বলতে পারি যে যেমন আপনি সেনাবাহিনীতে চাকরি, ডায়নামাইটের কাজ তো ফাটা না। ডায়নামাইট জাস্ট একটা বাতাস, একটা অংশের বাতাসটাকে শূন্য করে দেয়, তখন বাতাসের চাপেই, এটা হলো বৈজ্ঞানিক মানে বিজ্ঞানের বিষয়, মানে আমি যতটুকু জানি। ডায়নামাইটের কাজ তো কোনো কিছু ফাটানো না, তো বাতাসটাকে পুড়িয়ে দেয়, হাওয়াটাকে হাওয়া করিয়ে দেওয়া, তারপরে হাওয়ার কাজ হাওয়াই করে। তো এইখানেও তাই ঘটছে। প্রেসিডেন্ট সরে যাওয়ার পর একটা শূন্যস্থান হয়েছে। শূন্যস্থানের প্রথম দিনে কি হয়েছে দেখছেন তো? স্পিকার সাহেব, আমাদের মাননীয় স্পিকার, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রাষ্ট্রপতি, তিনি কিন্তু জিয়ার মাজারে ফুল দিতে গিয়েছিলেন। গিয়ে কিন্তু মোটামুটি দুষ্ট লোকেরা বলতেছে তিনি যথারীতি বেজ্জিতি হয়েছেন। আজকের ঘটনা বা কালকের ঘটনা। এখন মনে করেন যে এই বিষয়টা কি দাঁড়াইলো? বিষয়টা এই দাঁড়াইলো যে শুরুতেই যদি এরকম হয়, কারণ দিনটা কেমন যাবে যদি সেই প্রবাদ বাক্য ধরেন যে সকাল বেলাটা দেখে বোঝা যায় যে দিনটা কেমন যাবে, তাহলে তো প্রথম দিনই যদি স্পিকার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দৌড়ানি খায় থাকে জিয়ার মাজারে গিয়ে, বঙ্গবন্ধুর মাজার আগে যাওয়া হারাম, জিয়ার মাজারে যাওয়া হইলো আবার আরাম। বুঝতে পারছেন না? আবার মৌলভীরা ফতোয়া আবার ২ রকম অবশ্য। তো ওইটা বঙ্গবন্ধুর কবরে যাওয়া সেটা হইলো পূজা, আর আর জিয়ার লাশ আছে কি নাই সেইখানে যাওয়া হইলো বিরাট বড় দেশভক্তির কাজ। যাই হোক, সেটা অন্য বিষয়। আমার ধারণা ইতিহাস, আসল কথাই তো ভুলে গেছি। সেগুলো যে বললেন না ৩২ নম্বর ভাঙার প্রতিক্রিয়া কি হবে? ৩২ নম্বর ভাঙার প্রথম প্রতিক্রিয়া হবে জিয়ার যে ওইখানে কথিত মাজার সেটা আর থাকবে না, ওইখানে অন্য কিছু হবে। এটা কেউ ঠেকায়, এটা প্রথম কাজ করবে। এটা আওয়ামী লীগ এসে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির, জিয়া তো বিসমিল্লাহ বলে ক্ষমতা নিয়েছিল,
আওয়ামী লীগ বলবে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আর একটু বেশি বললে প্রথমে জিয়ার যে কবর বলা হয় কথিত, সেটা থাকবে না। এটা প্রথম কাজ হবে। তারপরে মার্শাল্লাহ, তারপরে শুরু হয়ে যাবে ৩২ নম্বর ভাঙার প্রতিক্রিয়া। তারপরে কমরেড মঈনুদ্দিন খান বাদলের কবর আগুন দেওয়া, আওয়ামী লীগের মুক্তিযোদ্ধাদের কবরের লাশ বের করে ফেলা, হাড় বের করে ফেলা, এগুলো শুরু হয়ে যাবে। তখনই জামাতের যতগুলো নেতাদের কবর আছে মার্শাল্লাহ, ওইগুলোর উপরে মনে করেন এরা যা করেছে তার সাথে ১০০ গুণ বেশি ঘটনা ঘটতে থাকবে। অবশ্য এখন গণতন্ত্র খতরেমে না, এখন ইসলামও খতরেমে না। তখন দেখবেন গণতন্ত্র খতরেমে যাবে, ইসলাম খতরেমে যাবে। এখন কোন আওয়ামী লীগের কবরে যদি আপনি আগুন লাগান, সেটা ইসলাম খতরেমেও যায় না, গণতন্ত্র খতরেমে পড়ে না, আওয়ামী লীগ নিষিদ্ধ করবে। কিন্তু তখন দেখবেন আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসবে বা এদের পক্ষের দল, এরা যখন ক্ষমতা গ্রহণ করবে, তখন দেখবেন বলবে যে গণতন্ত্র খতরেমে, তারপর ইসলাম খতরেমে, মানে জহুরুল ইসলামের জায়গায় জহুরুলটা বাদ যাবে, আপনার সাইফুল ইসলামের জায়গায় শুধু ইসলামটা থাকবে, ফরিদুল ইসলামের জায়গায় শুধু ইসলাম, ফরিদ থাকবে না, ইসলাম খতরেমে হয়ে যাবে। জামাত ইসলাম থাকবে না, তখন ইসলাম খতরেমে হয়ে যাবে। তখন জিয়াউর রহমান হবে না, তখন জিয়াউল ইসলাম খতরেমে হয়ে, জিয়া বাদ দেবে, ইসলাম খতরেমে, জাতীয়তাবাদ তখন খতরেমে। এখন বাঙালি জাতীয়তাবাদ খতরেমে না, কেন এখন তো পাকিস্তানি জাতীয়তাবাদ চলে, এটা খতরেমে যায় না। যখন বাঙালি জাতীয়তাবাদ আসবে, তখন বলবে যে জাতীয়তাবাদ খতরেমে, পাকি জাতীয়তাবাদ খতরেমে। প্রতিক্রিয়ার ব্যাপারে যেটা আপনি আরো বললেন যে ৩২ নম্বর ভাঙার প্রতিক্রিয়া, তার সামনে তো আপনি ফলাফল, যেমন ৩২ নম্বর ভাঙার পরেই আপনি বলেছেন আজকে থেকে আপনি আওয়ামী লীগ, এর আগে তো আপনি বলেন নাই। এবং আপনি এও বলেছেন আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় না আসবে ততদিনই আপনি আওয়ামী লীগ আসলে আবার আওয়ামী লীগ না, এটাও আপনি বলেছেন লাইভ এসে, আমার সাথেই বলেছেন। তো বিষয়টা কি দাঁড়ালো? প্রতিক্রিয়া তো বুঝতে পারছেন যে ভাঙলো ৩২ নাম্বার, সাইফুল বাতেন টিটু সুইডেন থেকে হয়ে গেল। তো এরকম কিছু ব্যাপার আছে। প্রথম প্রতিক্রিয়া ক্ষমতায় না আসতে যদি এই প্রতিক্রিয়া হয়, তাহলে ক্ষমতায় আসবে যখন, তখন কি প্রতিক্রিয়া হবে তা তো বোঝা বড় মুশকিল। ১৭ বছর লন্ডন থেকে এসে ক্ষমতা নেওয়ার পরে যদি এত কিছু ঘটতে পারে, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ তো ছোট দল না, বাংলাদেশ আওয়ামী লীগ তো ছাত্রলীগ তো ছোট দল না। এখন আপনি যত কথাই বলেন, মিষ্টি মিষ্টি কথা তাদের পক্ষে যতই বলেন বা আমরা বলি, এখন এদেরও যেমন চামচা আছে, আওয়ামী লীগের তো নেতা কর্মী চামচা আছে, তারা তো বসে থাকবে না। এদেরও যেমন টাকলা ফুয়াদ আছে, এদেরও যেমন কেসকি বান্দির পোলা শাহরিয়ার আছে, ভাবির পোলার আছে। তখন আওয়ামী লীগ ক্ষমতা আসলে অনেক বইনের পোলা আসবে, তারা তো বসে থাকবে না। এখন ভাবির পোলার আছে, তো ভাবির পোলার সাথে তো বইনের পোলাদের ওয়ারিশতার কম না, নানার বাড়ি, ওটা আরো গুরুত্ব বেশি, কারণ এটা আদরের, বহু আদরের, তাই না? তো এটা তারা কি করবে, এটা তো সহজেও নেবে। তবে এটা ঠিক না, একটা দেশকে যদি আপনি টিকিয়ে রাখতে চান, একটা জাতিকে টিকিয়ে রাখতে চান, সার্বভৌমত্ব ঠিক রাখতে চান, এভাবে দেশ চলতে পারে না। এইভাবে কোনোভাবে আমি এটা মেনে নিতে পারতেছি না যে এখন যারা করতেছে, মানে দেশটাকে তারা ক্লাব মনে করতেছে, মানে মনে করতেছে এটা আমরা বরিশালে আপনি একটা ক্লাব বানাইলেন, আমি জামালপুর একটা ক্লাব বানাইলাম। বিষয়টা এরা এরকম মনে করতেছে দেশ আর ক্লাব এক, অথবা তারা মনে করতেছে একটা 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 যাত্রার দল বানাইছি বা একটা নাটকের টিম বানাইছি, এরা এরকম মনে করতেছে। কিন্তু দেশটা যে অনেক বড় ব্যাপার, দেশটা যে একটা মাদ্রাসা না, দেশটা যে একটা শুধুমাত্র একটা স্কুল না, এটা তাদের আপনি বুঝাইতে পারবেন না। এরা ভাবতেছে যে যখন যে ক্ষমতায় আসবে, মানে তাও ক্ষমতাটা কি, ওই যে আমেরিকার মতো যদি হইতো যে হোয়াইট হাউসে যে প্রেসিডেন্ট যায়, একের পিয়ন থেকে শুরু করে টু জেড সকল স্টাফ পরিবর্তন করে, সেটা তাদের প্রক্রিয়া, এটা আইনি, তার আগেই সেটা বলে দেয়। এইভাবে হলে সমস্যা ছিল না। যে আওয়ামী লীগ ক্ষমতা এসেছে, পুলিশও আর পুলিশ বাংলাদেশ আওয়ামী লীগ পুলিশ, বাংলাদেশ আওয়ামী লীগ আর্মি, বাংলাদেশ আওয়ামী লীগ মৌলবী, বাংলাদেশ আওয়ামী লীগ লেখক, বাংলাদেশ আওয়ামী লীগ, মানে যার সব মনে করেন টিম নিয়ে আসলো। আবার বিএনপিও তাই করলো, যে জাতীয়তাবাদী মানে জিয়া প্রেমিক মৌলবী, জিয়া প্রেমিক আমলা, জিয়া প্রেমিক আর্মি, জিয়া প্রেমিক পুলিশ, এগুলো নিয়ে যদি ক্ষমতায় যেত স্বাভাবিকভাবে, তাহলে কিন্তু কথা ছিল না, তাও দেশের একটা কম বেশি একটা ভালো মন্দ একটা কিছু হইতো। কিন্তু সমস্যা হচ্ছে যে এখানে ক্ল্যাশ হয়, সংঘর্ষ হয়, মানুষ মৃত্যুর মুখোমুখি হয়, দেশের অর্থনীতি ধ্বংস হয়, দেশের রাজনীতি ধ্বংস হয়, দেশের মানবাধিকার ভুলণ্ঠিত হয়, নারী শিশুর অধিকার নষ্ট হয়। এটাই হলো বড় সমস্যা। এরা বরং আমার মনে হয় বাংলাদেশে একটা আইন করা উচিত যে যখন যে দল ক্ষমতায় আসবে, তাদের নিজস্ব পুলিশ বাহিনী, আর্মি বাহিনী, তারপর আমলা বাহিনী এভাবে করা উচিত। আমার মনে হয় এটা বোধহয় ভালো হবে, আমার ধারণা। নইলে এইভাবে একটা দেশ চলতে পারে না, চলবেও না, যে 5 বছর যে আসবে সে থাকবে, তারপর আমরা বুঝতে পারতাম কে ভালো কে মন্দ, কে ভালো কাজ করছে। আর দেশে যে ভালো কাজ করলে আপনি ক্ষমতায় থাকতে পারবেন তার কিন্তু গ্যারান্টি নেই। ভালো কাজ করলেই যে আপনি ক্ষমতা, দ্বিতীয় বিশ্বযুদ্ধে তো ব্রিটিশ যে প্রধানমন্ত্রী ছিল সে তো ফেল করছে ইলেকশনে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে
ফেল করেছে। পৃথিবীতে সব জায়গায় দেখা গেছে যখন কেউ জিতে তার আয়তন বাড়ে, কিন্তু ব্রিটিশদের বেলা উল্টা হয়েছে, তারা দ্বিতীয় বিশ্বে জিতেছে, ফায়দা হয়েছে কার? আমেরিকার। এরা ছোট হয়ে গেছে, এরা ভেঙে গেছে, বিভিন্ন জায়গাতে চলে আসতেছে। অদ্ভুত ব্যাপার, সবকিছু সব জায়গায় মিলে না। যেটা বলতে চাইলাম, প্রেসিডেন্ট তারা যে পরিবর্তন করেছে, আবার সেই কথায় ফিরে আসি, এই প্রেসিডেন্ট পরিবর্তন, রাষ্ট্রপতি পরিবর্তন, এটা একটা সাইন বাংলাদেশে আগামীতে কিছু ঘটতে যাচ্ছে। সেটা ভালো হবে না মন্দ, মন্দ হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। কারণ আমাদের ওই সে কি ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডর, আমরা তো দেখি না। যাই আমরা মনে করলাম যে যেন তেন একটা নির্বাচন হইলো, হওয়ার পরে অন্তত আমরা ওই যেটা আমি বারবার বলতাম যে পৃথিবীতে সবচাইতে ভালো স্বৈর শাসকের চাইতে, মানে অনির্বাচিত সরকার চাইতে নিকৃষ্ট নির্বাচিত সরকার ভালো। কিন্তু বাংলাদেশে সেই রাজনীতির সূত্র পাল্টে ফেলেছে। মানে এই নিকৃষ্ট হোক আর উৎকৃষ্ট হোক, বাংলাদেশে সরকার যারা আসে তারা ফ্যাসিস্টই হয়। আমরা তারেক রহমানকে দিয়ে সর্বশেষ প্রমাণ আমরা পেলাম। তথাকথিত কোথাকার করে ইউনুস আওয়ামী লীগ ছাত্রলীগ নিষিদ্ধ করেছে, ওটা তিনি বহাল রেখেছেন। তার মানে কি তিনিও তাই, তিনিও ইউনুসি। তিনি জাস্ট তার জ্যাঠার কপিরাইট, মানে সরি কপিরাইট না, তার কপি, হুবহু কপি। তিনি যা করেছেন তিনিও তাই করবেন, টাকার এপিট ওপিট। তো এটা তো ভালো ফলাফল বয়ে আনবে না, আনতে পারে না। তবে রাষ্ট্রপতি আসার পরে 90 দিনের মধ্যে তো একজন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। আশা করি এটা 1 সপ্তাহ বা 10 দিনে হয়ে যাবে সর্বোচ্চ। হয়ে যাওয়ার পরে কে আসিলেন তখন তবে আমরা বুঝতেই পারি। যেমন ধরেন বীর বিক্রম মুক্তি যোদ্ধা মেজর হাফিজ ক্ষমতায় এসে কিরকম বয়ান দেয়, কি করতেছে আমরা তো দেখতেছি। তো আগামীতে যিনি আসবেন তিনিও তো যে আগের হাল যে দিক দিয়ে যায়, পিছের হালও তো দিক দিয়ে যাবে। জি ফরিদ ভাই, দর্শকরা একটা প্রশ্ন করেছে, এই প্রশ্নটার উত্তর আমি আসলে আপনার মুখ থেকে শুনতে চাই। একজন লিখেছেন যে হাদির কবরের কি কিছু হবে না? এটা একটু যে ভাই যদি আপনি একটু বলতেন, কারণ এই উত্তর ভাই আমি দেওয়ার থেকে দর্শক আপনার মুখ থেকে একটু শুনতে চাইবে। আসলে ওটা আমার মনে ছিল, কিন্তু আমি এই 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 তালিবাস্য ও অন্তস্তকের হাদি এর কবর, মানে আমি মানে এদের মানে যে রুচির দুর্ভিক্ষ না, মানে আরো কোন বাংলা ভাষায় শব্দ নেই, এটাকে বলবো রুচির মহা দুর্ভিক্ষ হলেই কেবল সম্ভব যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে এই তালিবাস্য ও অন্তস্তকের এই জামাতি হাদি, এই তালিবাস্য ও হাদি তাকে ওইখানে কবর দেয়, যেখানে বাংলাদেশে একটু দাঁড়ান ফরিদ ভাই, এখানে আমার একটা বক্তব্য আছে। সেটি হচ্ছে এটি কি রুচির দুর্ভিক্ষ নাকি মবের ভয় ছিল আসলে ওই সময়? রুচির দুর্ভিক্ষ দুটাই মবেরও ভয় ছিল। এটা কি আপনার মনে হয় এটা কি কেউ আসলে থামাতে পারতো, কেউ কি এটাকে আটকাতে পারতো? হ্যাঁ পারতো। বাংলাদেশের বুদ্ধিজীবীরা 10 জন বিবৃতি দিলে এটা থেমে যেত। হয়তো প্রথমে কিছু সংঘর্ষের সম্ভাবনা ছিল, কিন্তু স্ট্রংলি যখন বলতো এই দেশে মানবাধিকার কর্মী বুদ্ধিজীবী যাদের আমরা বলি, এরা 10 জন বিবৃতি দিলে এটার হয় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 10 জন শিক্ষক বিবৃতি দিলেই তারা বলতে পারতো, মানে একটু ঘোরায় পেঁচায় বলতো, সরাসরি আক্রমণ না গিয়ে, যে তার জন্য আলাদা জায়গায় কবর দাও। এটা বিবৃতি দিলেই বন্ধ। এটা আসলে কি জানেন, বাংলাদেশে তো জ্ঞান সৃষ্টি হয় না, তাই জ্ঞানীয় সৃষ্টি হয় না। এখানে শব্দ আরোপিত, অর্জিত না। তাহলে তো আপনি সাইফুল বাতিল টিটুর কথা বলতে হবে, আমাকে এসে কথা বলতে হবে। এত যোগ্য বাংলাদেশে তো যোগ্য লোক কম নাই, এত যোগ্যদের ভিড়ে আমাদের মতো অযোগ্যদের কথা কেন বলতে হবে? কি কারণে আমরা বলবো? এইখানে ধরেন মনে করেন আওয়ামী লীগ ক্ষমতায়, আমার পছন্দের কোনো ছাত্র নেতাকে যদি আওয়ামী লীগের বা ছাত্রলীগের কেউ অকাল মৃত্যু হলে তারা কবর দিতে গেল, আমি ভেটো দিব না, আপনি ভেটো দিবেন না যে না 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 ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা কিন্তু আমরা বলতাম, তারা রাগ করলেও বলতাম। মানে এরা এটা করবেই না। সবচেয়ে বড় কথা কি জানেন, ছাত্রলীগ এটা করবেই না। এখন ওরা এটা কেন করতেছে? জামাতের একটা বাটপারি আছে। এরা হইলো মানে নাই দেশে বুট কালাই সন্দেশ, এদের তো কোনো নেতা নাই, এদের তো কোনো আদর্শিক কোনো ব্যক্তি নাই। এরা গোলাম আজমকে প্রতিষ্ঠিত করতে পারতেছে না, সাইদিকেও প্রতিষ্ঠিত করতে পারছে না। হুট করে একটা মনে করেন যে একটা মানে ইনফ্লুয়েন্স তৈরি করে, একটা ন্যারেটিভ তৈরি করে কাউকে সৃষ্টি করতে যাচ্ছে। কিন্তু এরা জানে না যে আরোপিত কোনো জিনিসই টিকে না। অর্জিত মন্দ হোক ভালো হোক, সেটা আজ হোক কাল হোক, মানুষ সেটা মেনে নিবে। আজ হোক বা কাল হোক, মানুষ সেটা মেনে নিতে বাধ্য। কিন্তু যেটা আপনি অর্পিত দিবেন, মানে আপনি অর্জন না করে যেটা চাপিয়ে দিবেন, এগুলো তো টিকবে না। আরে ভাই, জিয়ার কবরই এক সময় থাকবে না ঢাকা শহরে। আর কোথাকার কোন হাদি না গাদি না পাদি, কোথাকার কোন তালিবর্ষ অন্তস্থ 11 হাদি, তার কবর নজরুল ইসলামের কবরের পাশে, কে রাখবে ওইখানে? ওইখানে গিয়ে তো কুত্তাতে পেশাব করাইতো। কিন্তু যেহেতু নজরুলের সম্মানে ওটা করবে না, ওটাকে জাস্ট তুলে নিয়ে হয়তো কোথাও মান্ডা খাল আছে না, এর কবরের উপযুক্ত স্থান হলো ঢাকার যে মান্ডা খাল। মান্ডা আপনি গেছেন কিনা আমি জানি না, ঠিক আছে? তো ঢাকার যে মান্ডা খাল আছে,
কিন্তু একটা কে এক ধরনের দুষ্ট লোকেরা দাবি করতেছে যে ওই যে মানে একটা জায়গা আছে না কি যেন বলে দৌলদিয়া নাকি ওইখানে কি তার না 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 বক্তব্যের না না ব্যক্তিগত আমি মিল আছে। না 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 আমি ওটার পক্ষে না, কারণ দৌলদিয়া যারা গিয়েছে তারা অধিকাংশ নির্যাতিত নিপীড়িত এবং তাদের মিনিমাম অবদান আছে, তাদের মিনিমাম অবদান আছে, এর তো কোনো অবদান নাই। এরা ঢাকার মান্ডা খাল সবচেয়ে উপযুক্ত, কারণ ওই মান্ডা খাল হলো না বাংলাদেশের ওইটা সবচেয়ে তাহলে আমরা যদি ওইভাবে বলেন তাহলে ওই যে উত্তর অঞ্চলে একটা বিশেষ পঞ্চগড় একটা বিশেষ একটা থানা আছে। হ্যাঁ এইটা ভালো কথা বলছেন। হ্যাঁ ওই নামে একটা আছে থানা, ওই তালিবাস অন্তস্থাকেরা ওইটার অপোজিট, মানে ওই ওইটা সিমিলার যে শব্দ। প্রতিশব্দ জি প্রতিশব্দ। জি, তো ওইখানে আপনি দিতে পারেন, কিন্তু ওই দেশের ওই এলাকার জনগণ যদি মেনে না নেয়, প্রবলেম তো আছে ভাই। ওই জনগণ তো বলবে যে এইরকম এক ফাত্রা এই হাদি মাদির কবর আমাদের এলাকায় দিতে দেবো না, নাম যাই থাক। দৌলদিয়ার সেই প্রস্টিটিউটরাও বলবে যে না ভাই এরকম ফাত্রা লোক আমাদের এখানে দিয়েন না। তাই ওই যে মান্ডা খাল সবচেয়ে গন্ধা গান্দা খাল, মান্ডা আমি আশেপাশে ওই দিক দিয়ে ঘুরতাম তো দেখতাম যে কিরকম গন্ধ রে ভাই। ওই মান্ডা খালের পানির নিচেই ওর হইলো ওর লাশটা কিনে পুনঃ কবর দেওয়ার হলো জায়গা। অবশ্য তার আগে একটু কুকুর দিয়ে পেশাব করে নিতে হবে, পেশাব করে পবিত্র করে নিতে হবে, ঠিক আছে, এটা করতে হবে। যেমন মনে করেন যে আরেকটা প্রতিক্রিয়া আপনাকে বলি, এই 32 নম্বর ভাঙা 5ই আগস্টের যে মুক্তিযোদ্ধাদের প্রতি যে অপমান অপদস্থ তারা করেছে, মুক্তিযুদ্ধের ভাস্কর্য তারা ভেঙেছে, মুক্তিযুদ্ধের স্মৃতি স্মারক গুলোকে তারা যে এখনো অপমানিত ভেঙে চলছে, এখনো এবং ভেঙে এখন চলছে। যে এবং সেটা সরকারি ভাবে এবং বেসরকারি এবং ভাবির পোলাদের দ্বারা হচ্ছে। এটার আরেকটা প্রতিশোধ হবে, সেটা হলো এই যে নিজামী, সাইদি, গোয়াজম, তারপর আরো এগুলো যারা আছে না, কামারুজ্জামান, ফামারুজ্জামান, আলবদা রাজাকার যারা ছিল, এদের কবরে দেখবেন মানুষ কুত্তা দিয়ে পেশাব করাবে আগে, দেখবেন এগুলো লাইভ ভিডিও আপনি পাবেন, নিশ্চিত থাকেন এগুলো পাবেন, হুম। ওগুলো কবর এটা আমার কুত্তা মনে দেবে। হয়, এটা আমার মনে হয়। হ্যাঁ এটা এটা যদিও আগে ঠাট্টা করে বলতাম, এটা করবেই মানুষ, কারণ মানুষ এখন বুঝে ফেলেছে মানুষের কিন্তু এই যে মোল্লাদের যে হায় হায় মোল্লার বিরুদ্ধে কিছু বললে তো ভেস্ত নাম কাটা যাবে, ওই ভয় গেছে গা। মানুষ বুঝে ফেলছে যারা কত বড় বাটপার। প্রতিক্রিয়া আরো ভয়াবহ হবে, কেউ ঠেকাইতে পারবে না, কারণ এরা যে নির্যাতন নিপীড়ন করেছে সব জিনিসেরই তো প্রতিক্রিয়া আছে, সব জিনিসেরই। আপনি যত আপনি একটা টেনিস বলকে যত জোরে দেয়ালে মারবেন তত জোরেই তো ফেরত আসবে, বরং মানুষ টেনিস বলটা তাও তার স্বাভাবিক গতিতে আসবে, মানে যতটুকু ধরেন তার বিপরীত অত ডাবল আসলো। কিন্তু মানুষের প্রতিক্রিয়ার তো আপনি হিসাব রাখতে পারবেন না, এরা তো না জড় পদার্থ। এরা প্রতিক্রিয়া যে কিভাবে দেখাবে আপনি বিশ্বাস করেন, আমি কিন্তু ভীত এবং সন্ত্রস্ত এই সমস্ত এই ফাতরাদের নিয়ে, মানে এই যে যারা জামাতি হেফাজতি, যারা আওয়ামী লীগের উপর নির্যাতন চালিয়েছে, আমি কিন্তু মাঝে মাঝে তাদের নিয়েও চিন্তা করি এদের কি করুণ পরিণতিটা হবে। আপনি বলেন তো সাইফুল সাহেব, যে 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 ছেলেটা তার বাপকে হারাইলো শুধু ছাত্রলীগ করার কারণে, অথবা যে ব্যক্তিটা আওয়ামী লীগ করার কারণে তার সন্তান হারাইছে, এই লোকটাকে আপনি কি দিয়ে বোঝাবেন, কি দিয়ে বোঝাবেন? এটা তো আবু সাইদের বাপের মতো এরা তো হবে না যে আমার 2টা ফ্ল্যাট দিয়ে দেন আমি আর আমার বিচার আচার চাই না, আশা এটা আওয়ামী লীগ কিন্তু তা করবে না। আওয়ামী লীগ বলবে রিভেঞ্জ না নেবে ফরিদ তোমরা। ভাই, এই কথাটা যদি আপনি নিয়ে আসেন তাহলে এখানে আমার আসলে এটা অনেক দীর্ঘ আলোচনা। তারপর আমি ছোট্ট করে কিছু কথা বলি, কারণ আমাদের মূল আলোচনার বিষয় আজকে প্রেসিডেন্টের পদত্যাগ এবং নতুন প্রেসিডেন্ট আসবে। সেটি হচ্ছে আপনি যদি যে দুটো বাংলাদেশের খুব রিমার্কেবল মার্ডার, একটা হচ্ছে আপনার এই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাথী ছিল সে, তার নাম হচ্ছে গিয়ে আবু সাইদ, এবং মুগ্ধ, এই দুইটা জিনিসের সাথে যদি আপনি একটু তুলনা করে দেখেন তাহলে আবু সাইদ তো শিবির করতো, এটা তারই বন্ধু বান্ধবের শিবির করা, হ্যাঁ শিবির করে বলে কাউকে গুলি করে মেরে ফেলবে এই মতের সাথে আপনিও নিশ্চয়ই একমত না। মারবো কেন আমরা, এটা তো আমি বলি। তার সাথে আমার লড়াইটা হবে আদর্শিক লড়াই, রাজনীতির মাঠে লড়াই, কিন্তু গুলি করে মারার অবশ্যই, মানে আমরা ওই সময় আমরাও প্রতিবাদ করেছিলাম, আমি প্রতিবাদ করেছিলাম, দেখেছিলেন। পক্ষে না। কিন্তু আবু সাইদরা কিন্তু 9 ভাই বোন, আবু সাইদের 9 ভাই বোন মাত্র। এটা যেমন একটা বিষয়। আবু সাইদের ব্যাপারে আরো একটু বলি, সেটা হচ্ছে তার পরিবারের প্রত্যেকটা সদস্যই মোটামুটি এই আবু সাইদের মৃত্যুকে কেন্দ্র করে বেনিফিটেড, এবং এই বেনিফিটেড হওয়া তারা শুরু করছে আওয়ামী লীগের আমলে, অর্থাৎ আবু সাইদ মারা গেল জুলাই 16 তারিখ,
তখন থেকে কিন্তু শেখ হাসিনা ডেকে তাদেরকে পরিবারের হাতে চেক তুলে দেওয়া, 10 লাখ আবু সাইদের বাবাকে 10 লাখ টাকার চেক দিয়েছিলেন। তারপরে তাদের আরো, এটা গেল শেখ হাসিনা নিজে দিয়ে যেটা দিয়েছেন, তারপরে বিভিন্ন লোকজন তার টাকা পয়সা দিয়েছে মাসে, মানে সেখানে আবু সাইদ সম্ভবত 2 কোটি না কত করে, হ্যাঁ 2 কোটি টাকা বোধহয় তাদের পারিবারিক ব্যাংকে ফিক্সড করে দেওয়া হয়েছে। এর পাশাপাশি আপনার মান্থলি একটা টাকা দেওয়া হয়েছে, তার বোনকে চাকরি দেওয়া হয়েছে, তার ভাইকে বসুন্ধরা গ্রুপে চাকরি দেওয়া হয়েছে, মানে পুরো পরিবারটা এখন বাংলাদেশের আমরা প্রায় উচ্চবিত্তের পরিবারের কাছাকাছি চলে গেছে। তাদের সকলের আয়, ইনকাম এবং সহায় সম্পত্তি মিলিয়ে যদি এটা হয় তাহলে এটা আমরা দেখতে পাবো। এক, দ্বিতীয়ত হলো গিয়ে মীর মুগ্ধর ব্যাপারে আমাদের নওফেল ভাই একটি কথা বলেছেন, আপনি নিশ্চয়ই সেই ভিডিওটা দেখেছেন, যে মুগ্ধর বন্ধু এসে বলল যে যখন গুলি করা হয় মুগ্ধকে, গুলি করার আগে একটা নাটক করা হলো, এই পানি পানি পানি, এই নাটক আমরা সবাই দেখলাম, হঠাৎ করে শুনলাম যে পানি বিলানো ছেলেটা গুলি খেয়ে গুলিবিদ্ধ হয়ে মারা গেল। মীর মুগ্ধর ভাইয়েরা বলেছে যে নওফেল সাহেবের কাছে গিয়ে বলেছে যে ভাইয়া আশপাশে না ছিল কোনো পুলিশ, না ছিল কোনো ছাত্রলীগ যুবলীগ, শুধু আমরাই ছিলাম। হঠাৎ করে কোথা থেকে গুলিটা এসে ঠিক কপালে লাগলো, ঠিক মাথায় লাগলো, অর্থাৎ গুলিটা এমন ভাবে করা হয়েছে যে গুলিটা লাগলে আর কোনো মানুষের বাঁচার কোনো ন্যূনতম সুযোগ থাকে না, সেরকম একটি কপালে একটি গুলি এসছে। এটা কি শেখ ফরিদ সাহেব কোনো সওদা ছিল? আমার কাছে তো এটা যথেষ্ট সন্দেহ হয়, কারণ কি মীর মুগ্ধর কিন্তু আরেকটি যমজ ভাই আছে যেটি দেখতে ঠিক মুগ্ধর মতো, তার নাম স্নিগ্ধ, সেম। আবার ওদিকে আছে একটা মরে গেছে, তারপরে আরো 8টা রয়ে গেছে। তো এটা কি এরকম যদি বলি যে যেমন মুগ্ধ নাকি ফুগ্ধ, তার কবরে কিন্তু কেউ যায় না, না তার কবরে কেউ যায় না, এটা কিন্তু আরেক রহস্যজনক ব্যাপার, কেন ওইখানে যায় না। দুটো আন্দোলনই শুরুর থেকেই তার পেছনের উদ্দেশ্যটা ছিল সরকার ফেলা, এনআরকির মাধ্যমে, যেটা আন্ডার দ্য র্যাপস রাখা হয়েছিল। বাংলাদেশ আর ভারতের ঠিক কম্প্যারিজন হয় না। আপনি দেখুন বাংলাদেশে, মানে অনেক কারণে হয় না। প্রথম কথা ধরুন, বাংলাদেশে আর্মি একটা প্যারালাল পাওয়ার, ভারতে না। আপনি জানেন যে যে কোনো এনার্কিস্ট মুভমেন্ট দাঁড়িয়ে থাকে ডেড বডির ওপর। বাংলাদেশে যেটা হয়েছে, সরকার তো পুরোটা ফেল করেছে। সরকার তো আন্দোলনটা যে হচ্ছে, আন্দোলনটাকে গেজ করা এবং আন্দোলনটাকে কিভাবে রেসপন্ড করব, সেটা তো সে করেনি। শেখ হাসিনা ফেল করেছেন এটা তো আমাকে বলতে হবে না, ও তো রেজাল্টেই দেখা যাচ্ছে শেখ হাসিনা পুরোপুরি ব্যর্থ আন্দোলনটাকে ম্যানেজ করতে। আপনি কখনো একটা সরাসরি নিয়ম হচ্ছে, আপনি সবসময় যেটা রাউডি এলিমেন্ট আর যেটা সাধারণ প্রোটেস্টার তাকে আলাদা করবে। আমাদের নরেন্দ্র মোদী সরকার যদি চাইতো যে এটাকে আমি টেনে নিয়ে যাব, ধরুন আমি তো আপনাকে শুরুতে বিল টিল হ্যান ত্যান বলেছি, কেমন, কিন্তু সে যদি গোয়ার গোবিন্দ হয়ে যেত যে না হবে না, পারতো, কিন্তু কিচ্ছু হতো না। ভারতের ককরোচ জনতা পার্টি যেভাবে হঠাৎ করে তারা দল গঠন করে বেশ একটা ঝাঁকুনি দিয়েছে অনেকের কাছে ভারতের মোদী সরকারের উদ্দেশ্যে, শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবি সহ আরো বিভিন্ন ইস্যুতে। আমি একটু সরাসরি প্রশ্ন করতে চাই যে বাংলাদেশেও এমন একটা আন্দোলন হয়েছে, বাংলাদেশে সেই আন্দোলনের পিছনে অনেকে বলেন, বা আমি নিজেও মনে করি যে একটা ব্লুপ্রিন্ট ছিল মার্কিন সাম্রাজ্যবাদের, কিন্তু মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল যারা বুঝতে পারেন যে পিছনে কি রয়েছে। ভারতের যে আন্দোলনটি হলো সেটি আমরা জানি না যে তার পিছনে কি ধরনের উদ্দেশ্য ছিল, শুধুই শিক্ষা নিয়ে আন্দোলন কিনা। আপনাকে জানতে চাই যে বাংলাদেশের 24-এ যে আন্দোলন আর ভারতে যে গতকাল যে আন্দোলনের সমাপ্তি ঘটলো, সেটির মধ্যে সিমিলারিটি অথবা ডিফারেন্সটা কোথায়? ধন্যবাদ মঞ্জুরুল। সিমিলারিটি হচ্ছে দুটো আন্দোলনই শুরুর থেকেই তার পেছনের উদ্দেশ্যটা ছিল সরকার ফেলা, এনআরকির মাধ্যমে, যেটা আন্ডার দ্য র্যাপস রাখা হয়েছিল। আমি কথা বলেছি জেনজি, মানে এটা আমাদের ক্ষেত্রে এবং বাংলাদেশের ক্ষেত্রেও এটা মূল সুতোটা বাইরের ছিল। এবং
আমাদের ক্ষেত্রে আমরা দেখেছি যে একদল ছেলে মেয়ে, আমরা যেটাকে বলছি ডায়াসপোরা ড্রিভেন, মানে একদল ইন্ডিয়ান ছেলে মেয়ে, তারা হঠাৎ করে চলে এসেছিল এবং তারা কিন্তু বলছে সরকার ফেলতে হবে, কেমন, ভেতরে ভেতরে, আচ্ছা। মানে মাইকের সামনে না কোনো। তো এটা ছিল মূল উদ্দেশ্য। এখন এটা কেন, সেটা তো এনার্কির জায়গাটাতে আমরা বুঝি। এবার ভারতবর্ষ আর বাংলাদেশের ভেতর একটা মূল তফাৎ হচ্ছে, ভারতবর্ষে সরাসরি নির্বাচন হয়, নির্বাচনের মাধ্যমে দল জেতে, দল বা দলগুলো, বিজেপি যে সব সময় জেতে তা তো নয়, হারেও তো অনেক নির্বাচনে। তো তো এর মাধ্যমে কি হয় যে আপনার কিন্তু এখানে এনার্কি করে সরকার ফেলে দেওয়াটা এভাবে হয় না আমাদের দেশে। আহ, আমার তো মনে পড়ে না আমার হিস্টোরিক্যাল রেফারেন্সে যে একটা ম্যাক্সিমাম এনার্কি করার চেষ্টা করেছিল কংগ্রেসেরই একটা ফ্যাকশন ইন্দিরা গান্ধী যখন দায়িত্ব নিচ্ছিলেন, সেই 67 সালের ঘটনা। তো এটা কংগ্রেসের ভেতরকার ব্যাপার ছিল মূলত, যেটা তারপরে গিয়ে জনতা পার্টির রূপ নেয়। এবং যখন এনার্কিটা একটা জায়গায় চলে যায়, আহ এখানে অনেক রকমের হিসেব থাকে। যেমন আন্দোলনটা ছিল মূলত দিল্লিতে, দিল্লির বাইরে আর কোথাও যায়নি, কেমন। আর দিল্লি কিন্তু বিরাট বড় শহর, মানে আহ কলকাতার থেকে প্রায় 7-8 গুণ বড় শহর আচ্ছা। দিল্লি। হ্যাঁ। তো সেখানে একটা জায়গায় যন্তর মন্তর, ওটা হচ্ছে সমস্ত ধরনের এজিটেশনের জায়গা। তো সেখানটায় হচ্ছিল, যেটা দিল্লিতে যে আপনার হয়তো একটু ট্রাফিক যে এফেক্টেড হয়েছে রিং রোডে, সেটার কারণ হচ্ছে প্রচুর ব্যারিয়ার্স ছিল যাতে বাইরে থেকে লোক ঢোকাটা নিয়ন্ত্রণ করতে। কারণ দিল্লির পাশের স্টেট উত্তরপ্রদেশ, তার ওপাশে হরিয়ানা আছে, পাঞ্জাব। তো পাঞ্জাবে নির্বাচন আসছে এবং সেই নির্বাচনে আবার বিজেপি ইজ অ্যাডভান্টেজে আছে, কেমন। তো অনেক রকম ক্যালকুলেশন কাজ করে, তো সব ফোর্স গুলো ঢুকে যাবে ওর মধ্যে। ওই যে আপনি দেখেছেন যে ফার্মার অ্যাজিটেশন বলে একটা শুরু হয়ে গেল, কি না আমেরিকার সঙ্গে ট্রেড ডিল বাতিল করতে, ট্রেড ডিল তো হয়ইনি এখনো। এগুলো হচ্ছে আসলে সামনে, পেছনে আরো অনেক বড় ব্যাপার ছিল। এই যে নানান দান খয়রাতির টাকা আসে, কেমন। এই কারণ এই দান খয়রাতি গুলো, মঞ্জুরুল আপনি জানেন যে এই যে এনজিও ফাইন্যান্স, আমি মূলত বলতে চাইছি এনজিও ফাইন্যান্স, এনজিওর মধ্যে কিন্তু ক্রিশ্চিয়ান মিশনারি যেমন আছে তেমনি ইসলামিকও আছে, কেমন। তো এই ক্রিশ্চিয়ান মিশনারিটা সব থেকে গন্ডগোলের বিষয়। কারণ আপনি জানেন এই যে টাকাগুলো, এই যে বড় বড় এই যে এনজিও গুলো চলে, তারা যে টাকাটা পায় ইউরোপ থেকে, আমেরিকা থেকে, এই টাকাটা কিভাবে তোলা হয় আপনি যদি কখনো দেখেন তাহলে আপনি ব্যাপারটা বুঝতে পারবেন। যে খ্রিস্টানদের, তারা কিন্তু খ্রিস্ট ধর্মের প্রসারের জন্য তারা ডোনেট করে। তাদেরকে আপনার দেশের খুব দারিদ্র্যের গল্প বলতে হয়, আপনি যে খুব কষ্টে আছেন, আপনার দেশে যে মানুষ মরে যাচ্ছে, এই সব বলে এই টাকাগুলো তুলে আনা হয় এবং তুলে এনে দেওয়া হয়। এবং এটার মাধ্যমেই আপনি জানেন যে ট্রাম্প যখন এলো তখন দেখা গেল যে, আপনার মনে আছে ওই বিতর্কটা যে ইউএস এইডের, যে এই যে টাকাগুলো ঢুকেছে, এমনকি ইন্ডিয়াতে ঢুকেছিল $21 মিলিয়ন। কেন না, বাংলাদেশে $29 মিলিয়ন কথা বলা হয়েছিল, বাংলাদেশের ক্ষেত্রে রাইট, 29 মিলিয়ন। রাইট। তো ভারতবর্ষে ভোটিং যাতে আরো মানুষ বেশি করে ভোট দেয়, আরে ভাই এদেশে 80% ভোট হয়, এবার তো ওয়েস্ট বেঙ্গলে 93% পোলিং হয়েছে, আমাদের কি দরকার, ওর কি দরকার এখানে টাকা ইয়ে করা, এতে ব্যয় করা। তো ওদের নিজেদের দেশে 40% ভোটিং হয়, কেমন। তো হুম। এগুলো আমরা এটাকে থেকে এনজিও ফাইন্যান্সটাকে গত প্রায় 5-7 বছর ধরে এটাকে ভীষণভাবে আটকানো হচ্ছিল। এবং গত এই 3 মাস ধরে বিদেশে বিশাল আলোচনা, এবং এটাতে আমাদের দেশে আপনি জানেন যেখানে যেখানে এই লবিগুলো কাজ করে সেখানে একটা বিরাট রেজিস্ট্যান্স আছে। সুতরাং এইটা ছিল হচ্ছে আসল ব্যাকগ্রাউন্ড পেছনে। আচ্ছা, তাহলে আমি যদি আপনার আলোচনার জায়গা থেকে প্রশ্ন করি, বাংলাদেশে শেখ হাসিনা সরকারকে কন্টিনিউ করতে দিতে চাচ্ছিল না মার্কিন প্রশাসন, বাইরের প্রশাসন, এটা ওপেন সিক্রেট আমরা জানি। ঠিক একইভাবে এই মুহূর্তে ভারতের ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনে কি একই মানসিকতা পোষণ করছে যে মোদী সরকারকে দরকার, অথবা ভারতকে দুর্বল করতে হলে একটা স্টাবেল গভর্নমেন্টকে ফল করাতে হবে, বিষয়গুলো কিরকম, মানে শেখ হাসিনা সরকারের সাথে কোনো মিল আছে কিনা? আমার ধারণা ওরা তো যথেষ্ট বুদ্ধিমান, ওরা জানে যে ভারতে এভাবে সরকার ফেলা যায় না, হিস্ট্রিতে নেই কখনো, মারামারি করে আপনি সরকার ফেলতে পারবেন না। তো আচ্ছা।
সেখানে কারণ কারণ গণতন্ত্রটা খুব মজবুত সে কারণে। আর এত বড় দেশ, এবং আনলাইক বাংলাদেশ, বাংলাদেশ হচ্ছে ইউনিটারি স্টেট, একটা ইউনিটারি কান্ট্রি। কেমন? আমরা হচ্ছি এক ইউনিয়ন অফ স্টেটস। আমাদের যে নামটা আছে ইউনিয়ন অফ ইন্ডিয়া, মানে ওয়েস্ট বেঙ্গল, বিহার সবাই মিলে হচ্ছে এটা। রাইট। তো ফলে আমাদের এখানে ধরুন, মানে সহজ কারণ আপনাকে বলছি, যে 2 মাস 2.5 মাস আগে বিজেপি ওয়েস্ট বেঙ্গলে একটা এত বড় জয় পেয়েছে, মানুষের ভোটে পেয়েছে, 93% লোক ভোট দিয়েছে। তা তো 2 মাসের মধ্যে সরকার শুরুই হলো না, তো হঠাৎ সবাই মিলে খেপে গিয়ে এখানে ফেলে দেবে, এটাকে সাপোর্ট করবে না। তো ফলে এখানে এনআরকি দিয়ে হয় না। ওরা এনআরকির মাধ্যমে যেটা করতে চাইছে সেটা হচ্ছে যে দুর্বল করা সরকারকে। এই আন্দোলন দমনের ক্ষেত্রে মানে যেটি গড়ে উঠেছে ভারতের দিল্লিতে যন্ত্রমন্ত্রে, সেটি নিবৃত করার ক্ষেত্রে নিঃসন্দেহে মোদী সরকার খুবই দূরদর্শিতা পরিচয় দিয়েছে। যদি আপনি যদি বলছেন যে পেছনে অন্যরকম উদ্দেশ্য ছিল সরকার ফেলে দেওয়ার, আহ আমার তো মনে হয় যে বাংলাদেশে যা ঘটেছে সেখান থেকে কিছুটা হলেও আহ মোদী সরকার ফলো করার চেষ্টা করেছে কোন কোন জায়গা থেকে শেখ হাসিনা সরকারের ভুল ছিল। যেমন তারা শিক্ষামন্ত্রী পদত্যাগ দাবি করছিল, মানে ককরোচ পার্টি ভারতের, এখানে যে কোটা বিরোধী আন্দোলনকারীরা তারা দাবি করছিল 6 মন্ত্রী পদত্যাগ। আবার ডিফারেন্সটা যদি দেখি যে ওখানে কিন্তু বল প্রয়োগের বিষয়টি তেমন ঘটেনি, পুলিশও করেনি আপনাদের ওখানে, আবার ছাত্ররা মানে এরা কি সৃষ্টি করে ব্লাড শেডের দিকেও যায়নি। যেটি বাংলাদেশের ক্ষেত্রে হয়েছে, দুই পক্ষের দিকেই অভিযোগের আঙুলটি রয়েছে। সব মিলিয়ে এগুলো কি কোনো কাজে দিয়েছে কিনা মোদী সরকারের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে? না, অবশ্যই। আপনি যদি দেখেন, দেখুন বাংলাদেশ আর ভারতের ঠিক কম্প্যারিজন হয় না। আপনি দেখুন বাংলাদেশে, মানে অনেক কারণে হয় না। আহ, প্রথম কথা ধরুন, বাংলাদেশে আর্মি একটা প্যারালাল পাওয়ার, হুম, হুম, ভারতে না। হুম, কখনো শোনা যায় না তাদের কথা, তারা তাদের মতো থাকে সেখানে। তো আহ, বাংলাদেশে দেখুন একটা পুলিশের গুলি চালানোর হিস্ট্রি আছে, আজকে বলে নয়। আপনি ফেরত গিয়ে দেখুন, সেই দেখবেন 50 জন মরে গেছে, 70 জন মরে গেছে ইত্যাদি। হুম। আর বারবার এই যে এনআরকিকে জাস্টিফাই করার একটা পলিটিক্যাল, সবার দিক থেকে একটা প্রয়াস আছে। কেমন? এরা ভীষণ পলিটিক্যালি ম্যাচিওর। এরা দেখুন, সোনাম ওয়াংচুকের ফার্স্ট, আপনি দেখেছেন সোনাম ওয়াংচুক কি বলেছে? যে আমাকে মেরে ফেলতে চেয়েছিল, ওরা চাইছিল যে আমি ফাস্টিং করে মরে যাই। কেমন? তো হুম, আপনি জানেন যে যে কোনো এনার্কিস্ট মুভমেন্ট দাঁড়িয়ে থাকে ডেড বডির ওপর। কেমন? একটা ডেড হুম, বডি পেতে হয়। তো এই সোনাম ওয়াংচুকে যদি কিছু হতো, এবং দেখুন যে সরকার কিন্তু, সরকার দেরি করেছে, আমি আবারও আপনাকে বলছি সরকার দেরি করেছে। সরকার এই আন্দোলন অনেক আগে সমূলে শেষ করে দিতে পারত। কিন্তু যেই মুহূর্ত থেকে ওরা অ্যালার্ট হয়েছে, সঙ্গে সঙ্গে কোর্টে অ্যাপিল করেছে যে যাতে সোনাম ওয়াংচুককে ফোর্সফুলি মেডিকেশন দেওয়া যায়। কেমন? তারপরে হসপিটালে তুলে নিয়ে চলে গেল, এবং তারপরে সোনাম ওয়াংচুক তার ফাস্টিং ভেঙে দিল। তো এই যে জিনিসগুলো, আপনার ডেড বডিটা আপনাকে পেতে দেওয়া হলো না। দ্বিতীয়ত হচ্ছে, প্রচুর ন্যারেটিভ ছড়ানো হচ্ছিল, প্রচুর মিথ্যে গল্প ছড়ানো হচ্ছিল যে পুলিশ গিয়ে মেরে ফেলছে, গুলি করে করে দিচ্ছে। নানান আমাদের ভারতবর্ষের বাইরে থেকে, বাংলাদেশ থেকে তো বিশাল ভাবে আসছিল ওইগুলো ফিডে, কিন্তু একদমই বল প্রয়োগ হয়নি। আমি যদি বলি যে স্টেটের খেলা যদি হয়েই থাকে তাহলে তারাও তো একটা এনার্কি সৃষ্টি করার জন্য ইন্ধন দিবে। তাহলে যে ছাত্ররা ছিল তারা এই কাজটা লুফে নিতে পারেনি কেন, যে সরকার ফেলে দেওয়ার উদ্দেশ্যে যারা ইন্ধন দিচ্ছিল, যারা সামনে ছিল তারা হয়তো শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল, বিহাইন্ড দ্য স্ক্রিন যারা ছিল তারা এ ধরনের কোনো সুযোগ তৈরি করতে পারেনি কেন, ব্লাড শেডের দিকে যেতে পারেনি কেন? এইখানেই তো ম্যাচিওর্ড পলিটিক্যাল লিডারশিপ, দেশের লোকের সরকারের উপর আস্থা, এই সব জিনিসগুলো ম্যাটার করে যায়। কেমন? আমি তো আপনাকে বললাম যে দেখুন হিস্টোরিক্যালি এনআরকি সৃষ্টি করে ভারতে সরকার ফেলা যায় না, তার ভোট কমে যাবে। এই যে হুম, কাণ্ডটা ঘটলো, বাম দলগুলো মূলত করেছে। কেমন? তো তাদের আরো অবস্থা খারাপ হবে, তাদের অপটিক্স খারাপ হয়ে গেল। তো এই যে এখানে বাংলাদেশ আর ভারতের এখানেই তফাৎ, তো যে ভারতে অনেক কাল আগে, হয়তো 70 দশকে ওরকম সময়, তার আগে হয়তো গুলি চলতো মিছিলে, আমার দু একটা, হুম, কিন্তু আমার কখনো মনে নেই যে বিরাট একটা লোককে গুলি করে হয়ে গেছে। বাংলাদেশে যেটা হয়েছে, সরকার তো পুরোটা ফেল করেছে। সরকার তার
সরকার তো আন্দোলনটাকে কি, আন্দোলনটা যে হচ্ছে আন্দোলনটাকে গেজ করা এবং আন্দোলনটাকে কিভাবে রেসপন্ড করব সেটা তো সে করেনি। সে তার হাতের করেনি মানে তার হাতের বাইরে বেরিয়ে গেছে একেবারে। সে আহ, মানে ইট ওয়াজ ভেরি, মানে সে চাইল্ডিশলি গোটা জিনিসটাকে হ্যান্ডেল করেছে, ভেরি ইচ্ছে করলে আনফর্চুনেট। ইচ্ছে করলে হাতের মধ্যে রাখতে পারতো কিনা, যেমন ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি উঠেছে, একটু দেরিতে হলেও 4-5 দিন পরে এসে তার পদত্যাগটা গ্রহণ করা হয়েছে পদত্যাগ পত্র, এবং তিনি পদত্যাগ করেছেন। এবং সেখান থেকেই স্বাভাবিকভাবে তাদের যে এক্সাইটমেন্ট একটু হলেও শিথিল হয়েছে, মোরালি তারা একটু ব্রেকডাউন করেছে। আহ, বাংলাদেশের ক্ষেত্রে সেটি হয়নি, যে 6 মন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়েছিল একটা পর্যায়ে এসে সেটি তারা করেনি, বরং ইন্টারনেট বন্ধ ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ঘটলো। আমি সার্বিকভাবে যদি প্রশ্ন করি আপনার কাছে যে মানে একই ধরনের ব্লুপ্রিন্ট যদি হয়ে থাকে, তার পেছনে যে কারণেই থাক না কেন, ভারতে অ্যানার্কি সৃষ্টি করে সরকার পতন ঘটানো যায় না, বা আরো অন্য না কারণ, বাংলাদেশে হয়তো তার বিপরীতটা, আপনি কি বলবেন যে মানে একই ধরনের খেলা ফেস করতে নরেন্দ্র মোদী সফল হয়েছেন আর শেখ হাসিনা ফেল করেছেন? না, শেখ হাসিনা ফেল করেছেন এটা তো আমাকে বলতে হবে না, ও তো রেজাল্টেই দেখা যাচ্ছে শেখ হাসিনা পুরোপুরি ব্যর্থ আন্দোলনটাকে ম্যানেজ করতে। আপনি কখনো একটা সরাসরি নিয়ম হচ্ছে আপনি সবসময় যেটা রাউডি এলিমেন্ট আর যেটা সাধারণ প্রোটেস্টার তাকে আলাদা করবে। আমাদের নরেন্দ্র মোদী সরকার যদি চাইতো যে এটাকে আমি টেনে নিয়ে যাব, ধরুন আমি তো আপনাকে শুরুতে বিল টিল হ্যান ত্যান বলেছি, কেমন, কিন্তু সে যদি গোয়ার গোবিন্দ হয়ে যেত যে না হবে না, পারতো, কিন্তু কিচ্ছু হতো না। আমি আপনাকে বলছি, অনেকে হয়তো বলবে উল্টো কথা, আমি আপনাকে বলছি কিচ্ছু হতো না। হুম, আন্দোলন ডিফিউজড হয়ে যেত। না, যদি তাই কিন্তু হয়ে থাকে, আমি আপনার কথার মাঝখানে একটু প্রশ্ন করি। আমরা এর আগে ভারতে কৃষক আন্দোলন দেখেছি, যেটি অনেক বড় একটা দানাবাদ ছিল। আমরা নাগরিকত্ব সংশোধন আইনকে কেন্দ্র করে দিল্লিতে প্রায় 70 জনের মতো নিহত হলো, আমি যদি ভুল না করে থাকি। তো সেগুলোর ক্ষেত্রে কিন্তু মোদী না, সরকার সেটা যে একটা বড়, সেটা একটা রায়ট তৈরি করেছিল, হ্যাঁ, সেটা একটা রায়ট আমি তৈরি মনে করছি করেছিল। যে 70 জন নিহত হয়েছিল যেভাবে হোক। তো মোদী সরকার সেসব জায়গায় নথি স্বীকার করেনি। আপনি যদি বলছেন যে ইচ্ছা করলে নরেন্দ্র মোদী তার না, জায়গায়, ফার্ম বিলের ক্ষেত্রে পেছিয়েছিল আচ্ছা, কিন্তু কৃষক। এক্ষেত্রে এই ককরোচ জনতা পার্টির ক্ষেত্রে কেন অনেকখানি নমনীয় হয়ে উঠলেন নরেন্দ্র মোদী, সব দাবিগুলো মেনে নিলেন? দুটো কারণে। প্রাথমিক কারণ হচ্ছে একটা সরকার বা রাজনীতি, আমি এটা আরেকজনকেও বলেছি যে রাজনীতিটা অন্তত আমাদের দেশে কোনো টি-20 গেম না, এটা একটা লম্বা টেস্ট ম্যাচ। একটা হুম, সেশন, একটা দিন খারাপ যেতে পারে, পরের দিন আবার উল্টে যাবে। কেমন, যেমন একটা উদাহরণ দিচ্ছি আপনাকে, যে এই যে আজকে আপনি দেখছেন তো, অনেকে দেখবেন আমাদের দেশে, আপনি জিজ্ঞেস করুন, অনেকে বলবে যে এই তো এতদিনে পেয়েছি, একটাকে পদত্যাগ করাতে পেরেছি, এবার এর পদত্যাগ হুম, করাতে হবে, ওর করাতে হবে, এই ইত্যাদি ইত্যাদি চলে। আমি হুম, মনে করি রাজনীতি তো আমি করি না, রাজনীতি যারা করছে তাদেরকে আমার রিড করাটা আমার দায়িত্ব, তাই তো? আমি মনে করি এটা। হাসিনার সেটার অভাব ছিল, ভীষণভাবে অভাব ছিল এই ফ্লেক্সিবিলিটিটার। তা না হলে সে 16 তারিখ, আমি আপনাকে, আপনার এখানেই আপনার প্রসঙ্গ, তা না হলে সে 16 তারিখ যে মুহূর্তে ওই ঘটনাটা ঘটেছিল, কেমন, আবু সাইদের, আবু সাইদের ঘটনা, আমি কোনো কন্ট্রোভার্সিতে না গিয়ে বলছি যে সেই ঘটনাটার পিছনে কি আছে, এখান থেকে কোথায় যেতে পারে, এটা জানতে পারাটা কোনো একটা স্টেটের কাছে যা ইনফরমেশন থাকে, আপনি আমি সারা জীবন ধরে ইনভেস্টিগেটিভ জার্নালিজম করলে তার 5%ও জানতে পারবো না, কেমন। তো এবার সেটা জানাটা তার কর্তব্য এবং জেনে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা তার কর্তব্য। উনি যদি বোঁ করে উড়ে চলে যেতেন আবু সায়েদের বাড়ি বা এরকম কিছু করতেন, অপটিক্স, আপনি দেখুন অপটিক্স কত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী মোদী, ও তো সোশ্যাল মিডিয়া স্টার চিরকালের, কিন্তু এবারে একটা ভিডিও করলো, সেটাতে প্রায় নাকের, সবাই খুব বেশি, যারা একটু বেশি বোঝে আর কি, তারা বললো এ নাকটা বড় দেখাচ্ছে, বুড়ো দেখাচ্ছে, নাকের লোম দেখা যাচ্ছে। আচ্ছা আপনি বলুন তো, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তো তাকে তো ছেড়েই দিন, বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি রাত 1টায় বলে আমি এখন একটা লাইভ করব, তার এই অ্যারেঞ্জমেন্ট করতে ঠিক ক মিনিট লাগবে? 5 মিনিটও লাগবে না। হ্যাঁ, টিভি চ্যানেলও দৌড়ে থাকবে এসে, যা চাইবেন সব আছে। তাহলে সে কেন রাত্রির বেলা একটা মোবাইল ক্যামেরায়, যেখানে তার নাকটা বড় হয়ে যাচ্ছে, সে কেন ওটা করলো?
করলো কারণ কানেক্ট করার জন্য। সে রাইট। এটা যারা এর মাঝে নেমেছে তারাও কাকে কান নিয়ে গেছে বলে দৌড়ে চলে গেছে। যারা অ্যাজিটেটার তাদের 90% তাই হয়, তো যে কোনো অ্যাজিটেশনে তাই হয়। মানুষ কেন নেমে আসে? একটা হুজুগ তৈরি করতে হয়, সেই হুজুগে মানুষ নেমে যায়। এবার এই জায়গায় তাহলে সেখানে কতগুলো বাচ্চা আছে, বাচ্চাগুলো ইনস্টাতে দেখেছে, তারা বিপ্লব করতে চলে এসছে। তারা কোনো পলিটিক্যাল অ্যাজিটেশন সামলাতে পারবে না, কিন্তু তাদের গায়ে যদি একটা টোকা পড়ে, একটা সেন্টিমেন্টস হার্ট হয়ে যাবে। তো আমি তাদের সঙ্গে লড়বো, টোকা পড়ার প্রশ্নই নেই। নরেন্দ্র মোদীকে ভোট পেতে হয়, নরেন্দ্র মোদী অত্যন্ত পপুলার প্রধানমন্ত্রী পৃথিবীতে, তার অ্যাপ্রুভাল রেটিং সবসময় হাই থাকে। সে কি করলো? সে সাধারণত যখন একটা ভিডিও শুরু করে, কোনো ভাষণ শুরু করে, সে বলে, হিন্দিতে বলে মিত্র মানে ফ্রেন্ডস, কেমন? এটাতে সে এসে বলল ফ্রেন্ডস, হাই ফ্রেন্ডস, নমস্কার টমস্কার হ্যান ত্যান ওইসব নয়, হাই ফ্রেন্ডস। কেন করছে? ওদের ভাষায় ওদের কাছে পৌঁছচ্ছে, ইন্টারাকশনটা গ্রো করার জন্য, এই আর কি। হ্যাঁ। এবং সেই ভিডিওটা 24 ঘন্টায় 3 মিলিয়ন ভিউ হয়েছে, আর কি চাই? Exactly. আমার শেষ প্রশ্ন, আহ অনেকেই মনে করেন যে বাংলাদেশে ডিপ স্টেটের খেলা আংশিক সফল হয়েছে শেখ হাসিনা সরকারের পতনের মধ্যে দিয়ে, বাকি খেলা এখনো চলছে এবং তারা সেটি বাস্তবায়ন করার চেষ্টায় রয়েছে। আহ ভারতে কক্সবাজার জনতা পার্টির আন্দোলনকে কেন্দ্র করে, মানে যেমন আপনি বলছেন ডিপ স্টেট খেলা ছিল, তারা এই যাচ্ছিল সেই যাচ্ছিল, আপনার কি মনে হয় যে এই আন্দোলনটা নরেন্দ্র মোদী যেভাবেই হোক তিনি সফল হয়েছেন স্তীমিত করার ক্ষেত্রে, কিন্তু ওই ডিপ স্টেটের খেলা বা মার্কিন প্রশাসনের আহ লক্ষ্য অব্যাহত থাকবে, নাকি তারা পিছু হচ্ছে? আপনার কি মনে হয় যে না, এখানে এইভাবে কিছু করা যাবে না? মানে একেবারে সাদামাটা দাগে আমি প্রশ্নটা করছি। না না, ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। প্রথম কথা হচ্ছে, এটা প্রথমবার নয়, লোকে ভুল করছে। 2000, দেখুন, মানে আমি খুব শর্টে বলছি, আমেরিকা 2012 থেকে তার চায়না স্ট্র্যাটেজি বদলাচ্ছে। এই প্রত্যেকটা আপনি যদি পেছনে ফিরে গিয়ে দেখেন, ট্রাম্প কোনো অ্যাবারেশন না। যদি আমরা অন্যরকম, আমি ভারতের কথাও বলছি, সেও যদি অন্য কিছু ভেবে থাকে সেটা অন্য। ওরা কিন্তু একটা কাঠামোগতভাবে স্ট্র্যাটেজি চেঞ্জ করেছে, এবং সেটা তার পেছনে প্রায় 10 বছর ধরে তার পেপারস আছে, অমুক আছে, আলোচনা হয়ে উঠে এসছে। এখন আপনি খেয়াল করে দেখুন যে বাইডেনের সময় থেকে, যখন আহ, শুরু হয়েছিল 2017, ট্রাম্প তখন ছিল, চায়নার এগেনস্টে ট্যারিফ বসানো শুরু করলো। বাইডেনের সময় এসে ভারত আমেরিকা সম্পর্ক কিন্তু খারাপ হতে শুরু করলো, কেমন? এবং এবং তারপরে আমরা খারাপ শব্দটা ব্যবহার করলাম কারণ এটা চলে। এমনকি ট্রাম্পের সময়ও, শেষে কোভিডের সময় ট্রাম্প একখানা হুমকি ছেড়েছিল, লোকে তখন পাগলামি ভেবেছে ওই ক্লোরোকুইনের জন্য। তো এবার আস্তে আস্তে দেখুন এখন কোথায়, যে ট্যারিফ ওয়ার, ও মনে করছে যে ভারত ওর অর্থনীতির উপর একটা আশঙ্কা, সুতরাং ও ভারতের অর্থনীতিকে মেরে ও বড় হবে। আমি এটার মধ্যে কোনো খারাপ জিনিস দেখি না, তাই তো তার আকাঙ্ক্ষা, আমাকে ওকে কাউন্টার করাটাই আমার কাজ। এবার প্রশ্ন হচ্ছে, সুতরাং সে আপনাকে দুর্বল করতে চাইবে, যুদ্ধ যতটা সামনে হয় পেছনে হয় অনেক বেশি, তো সেটা করবেই সে। এবং গত কিছু বছরে এই যে ধরুন, যখন আপ উঠে এলো, আপকে নিয়ে একটা, তখন থেকে কিন্তু প্রশ্ন চলছিল যে এটা ফোর্ড ফাউন্ডেশনের প্রজেক্ট, কেমন? তো তো তারপরে আপ কিন্তু দেখুন 2015 থেকে আপের কিন্তু, আপ দিল্লিতে ক্ষমতায় এলো, খুব দারুণ একটা বিশাল চেকে টেকে বসলো 10 বছর। তখন একটা সময় মনে হচ্ছিল যে আপই ভারত দখল করে ফেলবে, মানে কংগ্রেসকে সরিয়ে আপ হবে বিরোধী, এরকম মনে হচ্ছিল। হলো না, কিন্তু হলো না। আবার দেখুন, আপ এলো, তারপরেই ফার্ম বিল নিয়ে একটা এমন হলো কাণ্ড, কেমন? দিল্লিতে বিশাল। এবং সময়টা দেখুন, সেই সময় আপনি যে সিএ রায়টটা বললেন, সেটা কোন সময় হলো? যখন ট্রাম্প ভারতবর্ষে এসছে। প্রত্যেকটা কোনো জিনিস এমনি এমনি হয় না। তো সুতরাং এগুলো যে চেষ্টা চলছে না তা নয়, এবং এই যে প্রত্যেকবার হচ্ছে না, তার মানে হচ্ছে যে প্রত্যেকবার আবার আমরা জিততে জিততে আসছি, কেমন? এটার মধ্যে যেখানে যেখানে আমাদের হয়তো কোথাও কোথাও হার আছে, ছোটখাটো কিছু হার আমাদেরও নিশ্চয়ই আছে, যেমন ফার্ম বিলের ক্ষেত্রে আমরা ফার্ম বিলটা প্রত্যাহার করে নিলাম, কেমন? কিন্তু পরবর্তীকালে আবার ব্যাক অন্যভাবে সেটাকে আনা হয়েছে।
এইটা সুতরাং আগামীতে ইন্টেন্সিফাই করবে। আমি এই আলোচনাটা যেখানে এসে শেষ করছি, ভারতে এইটা যেটা হচ্ছে এটা আসলে একটা বড় জিওপলিটিক্যাল কন্টেস্টের একটা ছোট পার্ট। কারণ ভারত এখানে একটা বিরোধী শক্তি হিসেবে থাকছে, একটা বড় পাওয়ার হিসেবে থেকে যাচ্ছে। ওরা ভাবছিল লড়াইটা দুজনে মিলে ঠিক করবে, দুজনে মিলে হবে না, এই জন্য এত কিছু ঘটনা ঘটবে।